সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ আর আমার সঙ্গে আজ রয়েছেন ডক্টর জয়ন্ত চৌধুরী। এবং আপনারা জানেন প্রত্যেকেই, অনেককে আমি জানিয়েছি, আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলাম যে আজকের দিনটার কারণ আজ 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। প্রত্যেক বছর মহা সমারোহে গোটা দেশ জুড়েই পালিত হয়, কিন্তু পালিতই হয় হয়তো দিনটা, কিন্তু যেভাবে বা এতগুলো বছর ধরে যে দাবি করা হয়ে এসেছে যে এই নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক, কিন্তু আজও কিন্তু সেটা হয়নি। এ রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ ছুটি থাকে, কিন্তু জাতীয় ছুটি ঘোষণা হয়নি। অথচ আমরা দেখলাম যে গতকালই রাম মন্দির উদ্বোধনের জন্য দেশের কেন্দ্রীয় সরকার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকারি দপ্তরে। এমনকি ব্যাংক সহ বিভিন্ন স্কুল কলেজ তো রয়েছে, তার মধ্যে হাসপাতালও ছিল, যদিও বিতর্কে পড়ে হাসপাতাল পরবর্তীতে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আজকে আমরা এই রাজনীতির জায়গাগুলো থেকে একটু দূরেই থাকবো, কারণ আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করব। কেন এখনো এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে শুধুমাত্র আমরা আজকের দিনটাকে স্মরণই করছি, শুধু এই একটি দিনে কেন তার আদর্শকে আমরা নিয়ে চলতে পারছি না, পাথেয় করতে পারছি না আমাদের চলার পথে। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। জয়ন্তবাবুকে আমি পেয়ে গিয়েছি, এবং সত্যি কথা বলতে এটা কৃতজ্ঞতা স্বীকার জয়ন্তবাবু। জয়ন্তবাবুকে যেই কারণে বা যার মাধ্যমে আমি পেয়েছি, জয়ন্তবাবু তো ধন্যবাদ আপনাকে। এই ব্যস্ততার মধ্যে আপনি এই সকালবেলায় সময় দিয়েছেন, গোটা দিন অনেক ব্যস্ততা রয়েছে। আরেক জয়ন্ত চৌধুরী, বর্তমানে আমার সহকর্মী এবং অনেক সিনিয়র, তিনিও সাংবাদিক। জয়ন্ত চৌধুরীর কারণেই বা তার মাধ্যমে আমি জয়ন্তবাবুর খোঁজ পেয়েছি, বা বলা যেতে পারে তাকে যোগাযোগ করার চেষ্টা, মানে যোগাযোগ করতে পেরেছি আর কি। তো সেই জয়ন্তদাকেও কৃতজ্ঞতা জানাই। জয়ন্তদা হয়তো পরবর্তীতে এই অনুষ্ঠান শুনবে। জয়ন্তবাবু, প্রথমেই আপনাকে তো সুপ্রভাত জানাবো। এবং এই যে আজকের দিনে আমরা নেতাজিকে, আমি বলেছিলাম যে আমার কার্ডে লেখা ছিল নেতাজি স্মরণ। জয়ন্তবাবু কথা বলতে বলতে কিছুক্ষণ আগেই বললেন যে ভাই ওটা তালিবস্যয় তালিবস্য র মূর্ধন্য করা যেতে পারে, স্মরণ মানে অর্থাৎ তার চরণে আমাদের ঠাইত সত্যি চাই আমরা, এবং তাকে পাথেয় করে চলতে চাই। তাকে যেমন তার কার্যকলাপ, তার যে বেড়ে ওঠা, সমস্ত কিছু নিয়ে স্মরণ করব, অর্থাৎ দন্তেশ্বয় ময় বৈষ্ণর মূর্ধন্য, পাশাপাশি তার স্মরণেও আমরা যেতে চাই। জয়ন্তবাবু, নেতাজি সুভাষচন্দ্র বসু, আমি যদি একদম একটু শুরু থেকেই জানতে চাই, কটকে তার জন্ম, এবং আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রত্যেক বছর তো স্মরণ করি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আমরা হয়তো আলোচনা করছি, কিন্তু সত্যি কি সেই মাপে আলোচনা হয় আমাদের যুব সমাজ বা যারা এই স্কুল কলেজগুলোতে পড়ছে, তাদেরকে নেতাজি সম্পর্কে সেইভাবে কি জানানো হয়, যেটা জানলে তারা নেতাজিকে তাদের জীবনের একেবারে চলার পথে পাথেয় করতে পারে, নায়ক মনে করতে পারে? সেই জায়গাটা কি এখন আর আছে, বা সেটাকে তৈরি করা হচ্ছে? ঋষিকেশ ভাই, তুমি প্রথমে প্রশ্নটা তুলে দিলে। দর্শক বন্ধু সবাইকে জানাই জয় হিন্দ। আজকের পবিত্র ক্ষণে রাজনীতির প্রসঙ্গে যাব না, কিন্তু তুমি যে প্রশ্নটা করেছো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেতাজিকে সত্যিকারেরই ফরগটেন হিরো করে দেওয়ার একটা প্রয়াস দীর্ঘদিন ছিল। মানে দেশভাগের পর থেকেই কিন্তু আমরা দেখব যে আজাদ হিন্দের যে রিফ্লেক্টেড গ্লোরি, এবং তারপরে আমরা সবাই জানি ইতিহাসটা, কে কোথায় গেলেন, কে কোথায় আসন পেলেন, কোন পদে তারা আসীন হয়েছিলেন। তারপর থেকেই আজাদ হিন্দের এবং নেতাজি সুভাষচন্দ্রকে বিস্তৃতির অতলে তলিয়ে দেবার একটা সূক্ষ্ম প্রয়াস, কোনো ক্ষেত্রে বলবো স্থূল প্রয়াস শুরু হয়েছিল। সেই সময় আমরা দেখব যে কোনো মিলিটারি ক্যান্টনমেন্টে, কোনো ক্লাবে, প্রকাশ্য স্থানে নেতাজির ছবি টাঙানো যাবে না। পালন করা তো দূরের কথা, এই নিয়ে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছিল, যেটা ডিক্লাসিফাইড ফাইলে আমরা দেখতে পাচ্ছি এখন। সাধারণ মানুষের নাগালের বাইরে নেতাজিকে ভুলিয়ে দেবার জন্য এমনকি সরকারি প্রচার মাধ্যমও সেই সময় কিন্তু দীর্ঘ বছরের পর বছর নেতাজির জন্মদিনটুকু উল্লেখ করা হতো না, এবং বলা হতো, একটা অন্য ন্যারেটিভ দেওয়া হতো, আমাদের স্বাধীনতার পতাকা উঠছে, পায়রা উড়ে যাচ্ছে, এবং বলতে কোনো দ্বিধা নেই, শুধুই চরকা, শুধুই লবণের জন্য স্বাধীনতা আসেনি, এটা আমরা জানি, এবং দেশি বিদেশি সমস্ত ঐতিহাসিকরা স্বীকার করেছে। চাকা ঘুরেছে, বিভিন্ন ডিক্লাসিফাইড ফাইল বেরিয়েছে, কিন্তু ওই 50 থেকে 60 ভাগের মধ্যে নেতাজিকে আটকে দেওয়া হয়েছে। পরবর্তীকালে যেটা প্রয়োজন ছিল,
পৃথিবীর মধ্যে এমন কোন মনীষাদীপ্ত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী দেখতে পাওয়া যায় না। সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যিনি অন্য দেশে জন্মালে হয়তো অন্যরকম তার প্রতি মূল্যায়ন হতো, কিন্তু আমাদের দেশে আমরা দেখতে পারি অনেক ঐতিহাসিক, তারা বিভিন্ন জায়গা থেকে তারা কি বলবো আর্থিকভাবে উপকৃত হন। তারা যে সমস্ত নেতাজিকে ব্যাখ্যা করেছেন সেটাও ক্ষতি হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যের ঋষিকেশ, এত বছর বাদেও আমাদের সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই গত 1 দশক ধরে দেখছি পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিকের সিলেবাসে, বিশেষ করে ক্লাস 10-এ মাত্র 8 লাইনের আজাদ হিন্দের নারী বাহিনী, নেতাজি নেই। আমরা পড়েছিলাম নেই, গত 10-12 বছর ধরে নেই। এটা নিয়ে এত বুদ্ধিজীবী, এত ঐতিহাসিক, এত রাজনীতিকরা আছে সব দলের। আমি কোনো রাজনীতি দলের মানুষ নই, নেতাজিকে সির্ফ ভালোবেসেই বলছি। আমার মতো অগণিত নেতাজি ভক্ত কাঠবিড়ালির দল যারা আছেন তাদের কাছে এটা ব্যথার জায়গা। শুধু তাই না, জার্নালিজম, মাস কমিউনিকেশন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট স্কেলে নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন, রবীন্দ্রনাথ ছিলেন, নজরুল ইসলাম ছিলেন। এখন যে সিলেবাস কমিটি যারা করেছেন, আমার কাছে পুরনো সিলেবাসও আছে, এখনকার সিলেবাসও আছে। কি কেন এই 1 দশক আগেই দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর বাদ, নজরুল ইসলাম বাদ, সুভাষচন্দ্র বসু বাদ। সুভাষচন্দ্র বসু তো জার্নালিস্ট। এই যে ব্যাপারটা আমরা মাস্টার্সেও পড়েছি, আন্ডার গ্রাজুয়েটেও ছিল, এবং আমার পিএইচডি টপিকও জার্নালিস্ট হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু মাস কমিউনিকেটর ছিল। দুর্ভাগ্যের বিষয়, এই জার্নালিজম ফ্র্যাটার্নিটির লোকজন, সাংবাদিকতা জগতের মানুষজন কিন্তু এইসব বিষয়ে উদাসীন এসেছে, এবং রাজনীতিকরা তো সেইটুকুই করেন যতটুকু তাদের প্রয়োজন। নেতাজিকে যে কটকে যেভাবে ওখানে জাতীয় ছুটি ঘোষণা করা হয়, জাতীয় না, রাজ্য স্তরে ছুটি ঘোষণা করা হয় উড়িষ্যাতে, দুর্ভাগ্যের বিষয়। এবারে আমি দিল্লির শাসক দল, আমাদের রাজ্যের শাসক দল যারা টপে আছেন চিঠি দিয়েছি, এমনকি বামপন্থী দলের কাছেও আমি গেছি, নেতা নেত্রীদের কাছে যোগাযোগের চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা, কিন্তু কোথাও থেকে পজিটিভ রেসপন্স পেলাম না। একটা জাতীয় ছুটির দাবি পর্যন্ত এবারে উঠলো না, এটাই বিস্ময়কর ব্যাপার। অন্যান্য বারে কেউ দাবি তোলেন জাতীয় দিবস, এবং অনেকেই যারা বলেন যে জাতীয় দিবস করলে নাকি কর্মসংস্কৃতি নষ্ট হয়, তাদের কাছে বিনম্রভাবে জানতে চাই, গান্ধীজি কি কর্মবিমুখ মানুষ ছিলেন? আম্বেদকর জি কি কর্মবিমুখ মানুষ ছিলেন? তাদের ক্ষেত্রে যদি স্বচ্ছতা দিবস হতে পারে, নেতাজির ক্ষেত্রে কেন যুগের পর যুগ এত অমৃত মহোৎসব হয়ে গেল দাবি করতে হয় তাকে? ফলে তাকে সূক্ষ্মভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে সিলেবাসে, এবং নেতাজিকে একটা এমন জায়গা যাতে আইকনিক যে লেভেল, কেন তার সুভাষ সূর্যের তেজে কিন্তু অনেকেরই ম্লান হয়ে যেতে পারে, অনেক ছোট ছোট গ্রহ নক্ষত্র যারা আছে তারা ম্লান হয়ে যেতে পারে। ইতিহাস, যখন শ্রীরামচন্দ্রের কথা আমরা বলছি, শ্রীরামচন্দ্রের ইতিহাস তুলে আনার প্রচেষ্টা চলছে, পাশাপাশি সুভাষ চন্দ্রের কথাও বলা উচিত। এই কারণেই সুভাষচন্দ্র বসু কৈশোরে তার মাকে, যখন 13-14 বছর বয়সে, অসাধারণ চিঠি লিখেছেন। সেই চিঠিতে বলছেন, ভারতবর্ষ ভগবানের বড় আদরের দেশ, যুগে যুগে মানব উদ্ধারের জন্য ভগবান মানব দেহ জন্মগ্রহণ করেছেন। তারপরেই আনছেন শ্রীরামচন্দ্রের কথা। এগুলো তো প্রচারিত হয়নি। শ্রীরামচন্দ্রকে তার সভাতে গান্ধীজির মতো রামধুন সঙ্গীত গাওয়া হতো না, রামধুনকে বিকৃত করে, বা তিনি রামরাজ্যের কথা বারবার বলেননি। তার কাছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে এক জায়গায় এনেছিলেন। যেমনটি রামচন্দ্রের ক্ষেত্রে আমরা দেখব, তিনি যখন বনবাসী ছিলেন, তিনি অরণ্যচারী থেকে শুরু করেন সমাজের তথাকথিত অন্তর্জ শ্রেণী, প্রান্তিক শ্রেণীর মানুষজনকে ঐক্যবদ্ধ করেছিলেন। নেতাজির ক্ষেত্রেও সত্য, কিন্তু এই সত্যগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে বা হারিয়ে দেওয়া হচ্ছে। যারা এই জগতে চর্চা করছেন তারাও এর শরিক হয়েছেন। ঋষিকেশ, যদিও আপনি তো নেতাজি গবেষক, কিন্তু যেটা আপনার কাছ থেকে জানতে চাওয়ার, যে সত্যি তো আপনি যেটা বললেন, যে আমিও সেটাই প্রশ্ন রেখেছিলাম, যে নেতাজিকে কতটা জানানো হচ্ছে এই যুব সমাজকে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে। তো আমি যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে নেতাজি নিয়েই গবেষণা কেন? কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল নেতাজি নিয়ে আহ এই গবেষণা করতে গিয়ে, বা তাকে নিয়ে গবেষণা করার ভাবনাটা এলো কিভাবে? কোন বিষয়টাকে আপনি বেশি আকর্ষণীয় বলে মনে করেছেন? হ্যাঁ ঋষিকেশ, ছোটবেলায় যে পাগলামোগুলো থাকে, নেতাজির জয়ন্তী পালন করা, একসঙ্গে পাড়ায় 1 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া, কালী পুজোর বাজি জমিয়ে রাখা, পায়রা কার বাড়িতে আছে ওড়ানো, 12টা 15টাকে আমরা পাড়ার সিনিয়র মানুষকে উদ্বোধন করানো, এগুলোর পাশাপাশি আমি যখন 8ম শ্রেণীতে পড়ি,
সাউথ সিনেমা স্কুল মেইনে আমি জয় হিন্দ পত্রিকা প্রকাশ করেছিলাম। সম্পাদক ছিলাম আমি, আমার কয়েকজন বন্ধু মিলে। এবং তখন বিপ্লবী গণেশ ঘোষ, নেতাজির একসময় সহপাঠী ছিলেন প্রেসিডেন্সি রাধারমন মিত্র, যারা তখন যারা বেঁচে ছিলেন বিপ্লবীদের, সেই ক্যাপ্টেন বিশ্বজিৎ দত্ত বেঙ্গল ভলেন্টিয়ার্স থেকে শুরু করে এমনকি সত্যেন্দ্র বক্সির বাড়ির লোকজনের সঙ্গে, আজাদ হিন্দের বহু মানুষের সঙ্গে, ঝাঁসি রেজিমেন্টের যারা ছিলেন বেঁচে ছিলেন এবং অজস্র, তাদের কাছে দৌড়ে যেতাম। ললিতা বসু কোদালিয়াতে, তারা কিন্তু আমাকে নানাভাবে সাপোর্ট করতেন, মানে সাপোর্ট করতেন অর্থে আমাকে খুব স্নেহ করতেন তারা ভীষণভাবে। তাদের কাছে বারবারই একটা আমার ভীষণ মনে হয়েছে যে নেতাজির নাম আজ যেমন রাম নাম চারদিকে হচ্ছে, নেতাজি নামটা আমার কাছে শ্রীরামচন্দ্রের নামের মতোই পবিত্র, শুদ্ধ এবং প্রেরণাদায়ক। তাই নেতাজির প্রতি যে অবিচার হয়েছে, ইনজাস্টিস হয়েছে, এবং যত গবেষণার গভীরে যাওয়ার চেষ্টা করেছি বিভিন্ন ভাবে, আমার বিষয়টা ছিল অ্যাজ এ জার্নালিস্ট সুভাষচন্দ্র বোস, মাস কমিউনিকেটর, পলিটিক্যাল থিওরিজ, কিন্তু নেতাজির বহু বহু জায়গা স্টিল আনটাচড রয়েছে। 50 থেকে 60 ভাগ আমরা জানছি। নেতাজির জীবনের এত সংগ্রামময়, এত রহস্যময়, এত কিছু এখন তো তাও সিনেমা থিয়েটার দেখা যাচ্ছে, হচ্ছে নেতাজিকে নিয়ে। কিন্তু একটা সময়, সেই সময়টা দেখেছি, ধরো 80-র দশক, 90-এর দশকটাতে দেখেছি নেতাজি নিয়ে কিন্তু তেমন কোনো প্রচেষ্টা হয়নি। এই জায়গাটা ব্যথার জায়গা ছিল এবং একদম মানে ফোকাসড এরিয়াটা হয়ে গেছে নেতাজি। এই জন্যই যতটা পারি নেতাজির প্রতি ওই কাঠবিড়ালি সম আমার গবেষণা চলছে। ঋষিকেশ। জয়ন্তবাবু, একটা বিষয় যে আপনার, যেহেতু আমরা তাকে আজকের দিনে স্মরণত করছি, যে কোন দিকটা বলে মনে হয় যে এই যে যুব সমাজকে জানানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা যেটুকু ছোটবেলায় বইতে পড়েছি, আমি একেবারে সেটাই যদি বলি, কার কোথায় জন্ম, কত সালে জন্ম হয়েছে, 1897 কটকে জন্ম, তার পরিবার এই ছিল, তিনি দেশের জন্য লড়াই করেছেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছেন, প্লেন ক্র্যাশে তার মৃত্যু হয়েছে কিনা এটা নিয়ে একটা দ্বিমত, এইটুকুই জানানো হয়েছে। কিন্তু এর বাইরে তো নেতাজি অনেক বড়, অনেক বিস্তার, ঠিক। তা সেই বিষয়টি তুলে ধরা হয় না, হয়নি। এটা কেন বলে মনে হয়, এবং কোন বিষয়গুলো সত্যি এই সময়ে দাঁড়িয়ে, এই 2024 সালে দাঁড়িয়ে নেতাজির কোন বিষয়গুলো ছাত্রছাত্রীদেরকে জানানো উচিত? কারণ অনেকেই বলেন যে যুব সমাজ একেবারে অন্য খাতে বইছে, তাদের সঙ্গে ম্যাচ করানো যায় না, কিন্তু এটাও তো ঠিক যে আজকের যুব সমাজ একজন নায়কের অভাব বোধ করছেন, তাদের সামনে কোনো আদর্শ নেই যে তারা কাকে দেখে এগিয়ে চলবেন। একটা সময় তো একাধিক আদর্শ ছিল বা আছেও, কিন্তু আমরা তাদেরকে প্রকাশ করতে পারছি না, তাদেরকে এই যুব সমাজের সামনে নিয়ে আসতে পারছি না। ঋষিকেশ, একদম সঠিক জায়গাটা তুমি বলেছো। তুমি যে লাইন কটা পড়লে, তোমার সৌভাগ্য হয়েছিল পড়ার, আমার সৌভাগ্য হয়েছিল পড়ার, কিন্তু বেশ কয়েকটি প্রজন্ম যারা মাধ্যমিক পাশ করেছে ইতিহাসে, তাদের কিন্তু এই সুযোগটুকু হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় জন্মেছিলেন এই ব্যাপারটুকু সুযোগ হয়নি, সরিয়ে দেওয়া হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা আইকন খুঁজতে হচ্ছে, আমরা মোবাইলে আইকন খুঁজি এবং সেই আইকন 6 মাসের মধ্যে ভুলে যাই আমরা কোন আইকন। অথচ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিটি কথা আমাদের ভারতবর্ষের চিন্তা চেতনার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমি কোনো রাজনীতির মানুষ নই, কিন্তু বিনম্রতার সঙ্গে জানাই যে আজকে আমরা দেখি গেঞ্জিতে অনেকে বিদেশি বিপ্লবীদের ছবি টাঙাই, তাদেরও নিশ্চয় স্যাক্রিফাইস আছে, আমরা ঘুরি বিপ্লবের কথা বলি, যে কিন্তু ইতিহাসটা আমাদের জানতে দেওয়া হয়নি, আমাদের বামপন্থী বন্ধুদেরও জানতে দেওয়া হয়নি। নেতাজি আমার একটি বই আজকেই বেরোচ্ছে, নেতাজি সোভিয়েত রাশিয়া ও লাল চীনে, একদম তথ্যভিত্তিক। তাতে আমরা দেখতে পাচ্ছি ডিক্লাসিফাইড ফাইলে নেতাজি সুভাষচন্দ্র বোসকে সোভিয়েত রাশিয়া মান্যতা দিয়েছে, সেই রেডিও থেকে তিনি ভাষণ দিচ্ছেন, লাল চীনে তিনি যাচ্ছেন, হোচিমিন, মাও সেতুং এবং স্ট্যালিনের সঙ্গে তার রিলেশন। এই সত্যগুলো ভারতবাসীকে ভুলিয়ে দেওয়া হয়েছিল সেই সময়। ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে নেতাজিকে কুইসলিং ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল। আজকে জন্মদিনের সে কথা বলবো না, তুলবো না, কিন্তু এটুকু আমার বলার দরকার যে নেতাজিকে আমরা যদি সত্যি প্রথম থেকে সত্যি জানাতাম, তাহলে পৃথিবীতে, শুধু ভারতবর্ষ কেন, পৃথিবীর বহু জায়গায় আজ যেমন আমরা লেনিন, চের ছবি নিয়ে ঘুরি, তেমনি কিন্তু নেতাজির ছবি নিয়ে আজকে দেখতাম দক্ষিণ পূর্ব এশিয়া কি এশিয়ার বহু মানুষ নেতাজির ছবি বুকেটা নিয়ে ঘুরতেন। এই ইতিহাসটাকে গোপন করা হয়েছিল দীর্ঘ দিনের পর দিন, তাই ফাইল গোপন রাখা হয়েছিল। বামপন্থীদের ইতিহাস নতুন করে লেখা দরকার। এবার শুধু বামপন্থী কেন বলবো, এবার দক্ষিণপন্থীদের ক্ষেত্রে নেতাজি একমাত্র ব্যক্তিত্ব যিনি
বামপন্থা দক্ষিণ পন্থাকে এক জায়গায় একই লক্ষ্যে একই মুখ্যে এগিয়ে দিতে পেরেছিলেন। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম থেকে ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু আমরা দেখব এটাকে বামপন্থীরা দক্ষিণপন্থীরা অতিরঞ্জনের পর্যায়ে নিয়ে গেছে, অনেক মিথ্যা পল্লবিত হয়েছে। আমি আমার সুভাষচন্দ্র শ্যামাপ্রসাদ অনৈক্য থেকে ঐক্যে ওইটা আমি বলেছি, দেখ ফাইল পাওয়া যাচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলছেন নেতাজি সুভাষ তুমি ফিরে এসো, তোমার প্রয়োজন আছে। এবং যে ফাইল মুখার্জি কমিশন এসেছিল আমরা ডিপোনেন্ট হিসেবে পেয়েছি, তার নাম্বারটা পেয়েছি ফাইলের, যে চিত্রল দিয়ে সুভাষচন্দ্র কাশ্মীর দিয়ে আসতে পারেন। কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরে গেছিলেন, কার সঙ্গে দেখা করতে গেছিলেন, কি লক্ষ্যে, সামনে আসা প্রয়োজন নেই। এটা তো নতুন দিক। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই ডায়েরিও বেরোলো না, কিছুই তদন্ত আর হলো না এত বছর বাদেও। সেই সময় তো তাকে হত্যাই করা হয়েছিল বলবো, ইল ট্রিটমেন্ট করে। এই যে ইতিহাসের পরম্পরাগুলো পরপর যদি দেখি কিভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে, গোপন রাখা হয়েছে। আমার রিসার্চ করতে গিয়ে আমি দেখেছি যে প্রথম কাশ্মীরের যে একটা সংঘর্ষটা হয়েছিল সেখানে কিন্তু এরম কোট করছেন সাংবাদিক ভাইটার দিল্লি থেকে, একদম অন রেকর্ড, যে মোস্ট অফ দেম আর নেতাজি ফলোয়ার্স। এবং তা কারা ছিলেন? আমাদের ভারতবর্ষে যে সমস্ত কর্নেল বুরহাউদ্দিন, হাবিবুর রহমান, এমজেড কিয়ানি, যাদের নেহরুর ভারত আশ্রয় দেয়, তারা পাকিস্তানে গেছিলেন, তারা পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন। এবং সেখানে কিন্তু তারা কিন্তু এমনটা নয়, তারা চেয়েছিলেন, নেতাজিও চেয়েছিলেন যে স্ট্যালিনের মোরাডফ বলছেন, আমরা অন রেকর্ড এগুলো পাচ্ছি, যে একটা আজাদিন ধাঁচে যে প্রথম কাশ্মীর দিয়ে ভারতবর্ষটাকে ঢোকা হবে। কিন্তু সেই সব তথ্যগুলো চেপে দেওয়া হয়েছে, স্টিল ক্লাসিফাইড, সেন্সিটিভ বলে, কিন্তু তড়িঘড়ি করে কাশ্মীরকে একটা অন্য স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি আসছি ইতিহাস লেখকদের ব্যাপারে, যে তারা কিভাবে, যাতে আইকনিক পর্যায়ে যেতে না পারেন নেতাজি সুভাষচন্দ্র বসু, কিছু মিথ্যাচার করা হলো। সেই মিথ্যাচার এমন পর্যায়ে গেছে, আমরা যদি এখন বলি, সেটা যখন বলি তখন কেউ কেউ বলেন এরা হচ্ছে কনস্পিরেসি থিওরিস্ট। কি মিথ্যাচার? উনি ওয়ার ক্রিমিনাল লিস্টে ছিলেন, সে ওয়ার ক্রিমিনাল লিস্টে আমি দেখেছি 6 নম্বর ফ্যাসিস্ট ওয়ার ক্রিমিনাল লিস্টে বোস, সুভাষচন্দ্র বোস, অনলি ওয়ান বাঙালি ভারতীয়। এবার প্রচার করলো না উনি ওয়ার ক্রিমিনাল লিস্টে নেই। ডিক্লাসিফাইড ফাইলে প্রমাণিত হলো জওহরলাল নেহরু দিদেন প্রাইম মিনিস্টার লন্ডনের ক্লেমেন্ট অ্যাটলিকে লিখছেন যে স্ট্যালিন তাকে পলিটিক্যাল শেল্টার দিয়েছে ইংলো আমেরিকান ফোর্সের বিরুদ্ধে গিয়ে। এটা কাগজে বেরিয়ে এসছে, নথিপত্র। এবার একে কাউন্টার করবার জন্য অনেক সময় বলা হয় নেহরুর ছাপা টাইপ সই নেই, কিন্তু চিঠিটা পাঠানো হচ্ছিল লন্ডনে, লন্ডনের ইন্ডিয়া অফিসে সেটি আছে, দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে অজস্র আজাদ হিন্দের সেনাবাহিনী যারা ছিলেন, বেঁচে ছিলেন, যারা প্রাণে ফিরেছিলেন ঝাঁসি রেজিমেন্টের, আমার অনেকের সঙ্গে পরিচয়, দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই বলো, তারা কি নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে ছিলেন। আজাদ হিন্দের কোটি কোটি টাকা 9-6 হয়ে গেছে, ব্যক্তিগত ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে রেখেছিলেন জওহরলাল নেহরু। কিন্তু পেপার্স কথা বলে, আমরা তো বানিয়ে বলছি না, আমরা কোনো কনস্পিরেসি থিওরিস্ট নই। এই পেপার্স গুলো কিন্তু সামনে সেভাবে আনা হয়নি। বিশেষ করে গণমাধ্যম, যে গণমাধ্যম মানুষকে দারুণভাবে প্রভাবিত করছে ভারতবর্ষে আজকের দিনে, সেই গণমাধ্যমে লেখা হচ্ছে না। কেউ বলছেন ফাইল রয়েছে অশ্বডিম্ব, কেউ নেই। এবং সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার, রাজনীতির সঙ্গে দাবিদার পরিবারের একাংশ সুভাষচন্দ্র বোসের, তারা যুক্ত হয়ে পড়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি স্বনামে ইন্ডিয়া ব্যাক করতেন, ইন্টারন্যাশনাল প্যাক্ট অনুযায়ী তাকে তুলে দিতে হতো, এবং সেক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যুদ্ধাপরাধী হিসেবে ট্রিট করা হতো, যেটা সেই সময় ভারতবর্ষে ইম্পসিবল ছিল, সম্ভব, বিস্ফোরণ ঘটতো। এবং তাই নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনার যে গল্পটা তৈরি করেছিলেন নিজে অ্যাংলো আমেরিকান ফোর্সকে মিসলিড করবার জন্য, সেই গল্পটাকেই তৎকালীন ভারত সরকার মান্যতা দিয়েছে, এখনো মান্যতা দেওয়া হচ্ছে। এর একটা সুভাষচন্দ্র মৃত, অর্থাৎ সুভাষচন্দ্রকে যদি কখনো পাওয়া যেত গোপনে, তাকে যদি গোপনে হত্যা করা হতো, কিংবা শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যাপার হতো। এবং এটাও ঘটনা যে জনৈকা মহিলাকে সাজানো হলো এমিলি সেঙ্কেল, তার প্রথমে ছেলে আছে বলা হলো, তারপরে বলা হলো মেয়ে আছে। এবং সেই সময় যদি উনি ব্যাক করতেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সেই শিশুপুত্র বা কন্যাকে কোলে নিয়ে জনৈকা মহিলা, কারণ আমরা 5 জনকে এমিলি সেঙ্কেলকে দেখতে পাচ্ছি, 5 রকমের মুখ, একই তারিখে তোলা ছবি, তাদেরই তথ্য, এটা আমার তথ্য নয়, ওই বোসবাড়ির ছাপানো বইতেই এটি রয়েছে, আপনারা যে কেউ দেখতে পারবেন, দর্শক বন্ধুদের বলছি। এবং সেখানে দেখতে পাচ্ছি নিয়ে কোলে নিয়ে বলতেন মাই লর্ড, যে নেতাজি সুভাষচন্দ্র বসু অরিজিনালকে বলতেন হি ইজ ইম্পোস্টার, হি ইজ নট মাই হাজব্যান্ড। এবং নেতাজির এই ট্রায়ালটা গোপনেই হতো, এবং
ঠিক শ্যামাপ্রসাদ মুখার্জির মতোই সুভাষচন্দ্রের পরিণতি হতো, এগুলো সাজিয়ে রাখা হয়েছিল, গভীর গোপন এবং বহু অর্থের খেলা হয়েছিল। এবং সেই সময় বল্লভভাই প্যাটেল আমরা জানি উপপ্রধানমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র দপ্তরও ছিল। তিনি তো, তার সঙ্গে তো সুভাষচন্দ্রের সখ্যতা ছিল না, কারণ আমরা জানি বল্লভভাই প্যাটেলের দাদা বিঠল ভাই প্যাটেল একটা লামসাম অ্যামাউন্ট সুভাষচন্দ্রকে দিয়ে গেছিলেন যাতে দেশ সেবার কাজে লাগাবার জন্য, এবং তখন বল্লভভাই প্যাটেল নেতাজির এগেন্সটে মামলা করেছিলেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর কে প্রথম থেকেই তৎকালীন যে রাজনৈতিক দল যারা শাসন করেছেন ভারতবর্ষে, তারা কিন্তু ভুলিয়ে দেবার গভীর গোপন চক্রান্ত করেছে। সঙ্গে কোনো কোনো আজাদ হিন্দের কয়েকজনকে, দাবিদার পরিবারের কয়েকজনকে, তাদেরকে সামনে নিয়ে এসে অনেক মিথ্যাচার করা হয়েছে। সেই মিথ্যাচার কিন্তু আজ এই 2024 সালের 23শে জানুয়ারিতেও কিন্তু মোচন হয়নি। এইসব কারণের জন্যই নেতাজিকে ভুলিয়ে রাখা হয়। তবু ঋষিকেশ, একটা কথা বলে শেষ করি তোমার প্রশ্নের। 23 জানুয়ারিতে আমরা যদি রাস্তাঘাটে বেরোই, রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ফুটপাথ, দেখবো একটা গাঁদা ফুলের মালা দিয়ে ইটের উপর নেতাজির ছবি টাঙিয়ে রাখা হয়েছে। তারা কোনো রাজনীতির দলের লোক নয়, সাধারণ মানুষ। এই স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা, এই ভালোবাসা পৃথিবীর আর কোনো মানুষ পেয়েছেন কিনা আমি জানি না। এই প্রশ্নটা কিন্তু আর ভাবি না। পথে ঘাটে ফুটপাতে তারা নেতাজি সম্পর্কে কতটুকু পড়াশোনা করেছেন, কি করেছেন, দরকার যারা। নেতাজির প্রতি অসীম শ্রদ্ধা, অসীম ভালোবাসা বংশ পরম্পরায় চলে আসছে গ্রামে গঞ্জে সর্বত্র। এই 15ই আগস্টেও আমরা এই দৃশ্যটা দেখতে পাই, 26 তারিখেও আমরা এই দৃশ্যটা দেখতে পাই। ঋষিকেশ, জয়ন্তবাবু, একটা বিষয়, মানে আরো প্রশ্ন তো অনেক, যদিও সময় সীমিত, কারণ আপনার প্রচুর ব্যস্ততার মধ্যে আপনি আমাকে সময় দিয়েছেন। যেটা জানতে চাওয়ার, এই যে বারবার বলা হচ্ছে যে গুমনামী বাবা বা ভগবানজি তিনি নেতাজি ছিলেন, ছিলেন কি ছিলেন না তার সম্পর্কেও তো বহু তথ্য পাওয়া গিয়েছে। যারা গবেষণা করেছেন বা অনেকেই, বিশেষ করে উত্তরপ্রদেশের বহু মানুষ এখনো পর্যন্ত জানেন। কিন্তু গোটা বিষয়টিকে নিয়ে এত লুকোছুপির কি দরকার আছে? কেন এতটা গোপনীয়তার প্রয়োজন রয়েছে? কেন গোটা বিষয়টি সাধারণ মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে না, যে আসলে সত্যিটা কি? এই যে বিষয়টি, এবং আরেকটা বিষয় আপনি একটু, আমি আপনার সঙ্গে জুড়ে দেবো, যে দশকের পর দশক, বছরের পর বছর তো সরকার এসছে, সরকার বদল হয়েছে, প্রত্যেকেই বলেছে যে নেতাজি নিয়ে যা যা তথ্য রয়েছে, গোপন তথ্য রয়েছে, সেগুলো প্রকাশ করা হবে। এমনকি এই বর্তমান কেন্দ্রীয় সরকারও বলেছিল, কিন্তু মাত্র কয়েকটি ফাইল প্রকাশ করার পর তারা চেপে গিয়েছে, তথ্য প্রকাশ করা হয় না। এর কারণ কি বলে মনে হয় আপনার? কারণ আপনারা যেহেতু অনেক বেশি গবেষণা করেছেন, করছেন, জানছেন, জানাচ্ছেন মানুষকেও, সেই কারণেই আমি আমার এই অনুষ্ঠানের মাধ্যমেও সাধারণ মানুষকে জানাতে চাই, কারণ কি রয়েছে পেছনে। হ্যাঁ ঋষিকেশ, আসলে আমরা কিন্তু ব্রিটিশ কমনওয়েলথের মেম্বার, কমনওয়েলথ সদস্য দেশ নাম্বার 1। দ্বিতীয়ত, 71 সালের 12ই জানুয়ারি 16টা রাষ্ট্রের সঙ্গে ভারতবর্ষ রাষ্ট্রসংঘের সনদে সই করেছিল, যদি কোনো ওয়ার ক্রিমিনাল ভারতবর্ষে ফিরে আসেন, মানে সেই দেশের, তাদের শাস্তি হবে। অনির্দিষ্টকালের জন্য খুলে দেওয়া হয়েছিল, লিগাল সাইড থেকে এগুলো করে রাখা হয়েছে। এইবার যদি ভারত সরকারকে স্বীকার করে নিতে হয় সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে ছিলেন, এয়ার ক্রাশটা হয়নি, কারণ স্টিল এখনো ভারত সরকারের অফিসিয়াল স্ট্যান্ড মুখার্জি কমিশনকে তারা গুরুত্ব দেয়নি, রিজেক্ট করেছে। স্টিল তাদের স্ট্যান্ড সেই কংগ্রেসের যেটা ছিল আগে, নেতাজি এয়ার ক্রাশে মারা গেছেন, এখনো সরকারি। দেখা যাচ্ছে যে আমার যত গবেষণা, হয়তো অনেক একমত হবেন না, ভারতবর্ষে উনি এসেছেন এবং উনি তো হৃদয়ের দিক থেকে 100% সন্ন্যাসী। উনি সুভাষচন্দ্র বসু 100% আধ্যাত্মিক, নেতাজি 100% যোদ্ধা এবং অসাম্প্রদায়িক। যদিও অধ্যাত্ম চর্চা করলে সাম্প্রদায়িক হয় না, প্রকৃত অধ্যাত্ম চর্চা করলে। দেখা যাচ্ছে যে 60-এর দশকের প্রথম দিকে উনি স্বনামে নয়, তার প্রথম সন্ন্যাস জীবনে যে নাম নিয়েছিলেন স্বামী সরদানন্দ। ম্যাট্রিক পরীক্ষার সময় উনি ঘর ছেড়ে 22 দিনের জন্য চলে গেছিলেন বন্ধুদের সঙ্গে, গেরুয়া ধারণ করে বন্ধুদের চিঠি লিখতেন সরদানন্দ নামে। সেই সরদানন্দ নামে শৌলমারি প্রাঙ্গণ থেকে প্রকট হতে চেয়েছিলেন। তিনি ওখান থেকে ডাক দিয়েছিলেন জওহরলাল নেহেরু, বিধান রায়, এমনকি বাসন্তী দেবী, নেতাজি সুরেশ বোস, সবাইকেই বলেছিলেন যে দেখে যান আপনারা, আমি সুভাষ বোস নই। অর্থাৎ বিরজা হোম করে সন্ন্যাসীরা পূর্বপুরুষের
বিরজা নিজের শ্রাদ্ধ করে সন্ন্যাসীরা সন্ন্যাসী হন, বিরজা হোম বলে যতদূর জানি। এবার দেখা যাচ্ছে সেই ডাকে কেউ সাড়া দেয়নি, যদিও নেতাজি উত্তমচাঁদ মালহোত্রা থেকে শুরু করে পবিত্র মোহনরা অনেকেই গেছিলেন, বোসবাড়ির অনেকে গেছিলেন, কিন্তু অনেকেই কনভিন্সড হয়েছেন, বেঙ্গল ভলেন্টিয়ার্স এর কনভিন্সড হয়েছেন সুভাষচন্দ্র বসু বলে। তৃণমূল আন্দোলন হয়েছিল দেশ জুড়ে, লোকসভা পার্লামেন্টে হইচই হয়েছিল, সেখানে হুইপ জারি করে আলোচনা বন্ধ করা হয়েছিল, একটা পার্ট ইতিহাস। তারপরেই সৌলমারি আশ্রম থেকে তিনি অন্তর্হিত হয়ে যান, চলে আসেন সাজানো সদানন্দজি, অন্য মানুষ, যিনি রসায়নের ডক্টরেট, জিতেন চক্রবর্তী, এবং সমানে স্নুপিং হয়ে গেছে সৌলমারি আশ্রমে। ঠিক ওই সময়টাতে অ্যানিটাকে আনা হলো। দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু স্বনামে বাংলার মাটি থেকে প্রকট হতে চেয়েছিলেন, কেউ আসেননি। সদানন্দজি বলেছিলেন এদের জন্য দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল, এবং দেখা যাচ্ছে পরবর্তীকালে উনি গুমনামি হয়ে গেলেন, অর্থাৎ সেই পর্দার আড়ালে লোকজনের সঙ্গে কথাবার্তা, সিলেক্টেড মানুষের সঙ্গে যোগাযোগ ইত্যাদি। মুখার্জি কমিশনে যে ডকুমেন্টস গুলো এসেছিল, আমার দেখার সৌভাগ্য হয়েছিল অ্যাজ এ ডিপোনেন্ট, সেখানে দেখেছি যে একেবারে হাতের লেখা যদি আমরা ভালো করে দেখি, যে ইনি সেই সুভাষচন্দ্র বসু ছাড়া কেউ নন। কোশ্চেন ডকুমেন্ট, অ্যাডমিটেড ডকুমেন্ট সেম, যদিও আলাদা রিপোর্টও দেওয়া হয়েছিলেন, একজন দিয়েছিলেন, কিন্তু সিবিআই এর এক্সপার্ট বিলাল দিয়েছিলেন। আমরা দেখব যে ইলেকট্রোফেরোগ্রাম যে রিপোর্ট, সেটা নিয়ে কারচুপি করা হয়েছিল, তাই মনোজ মুখার্জি লিখতে পারেননি। কিন্তু যে উনি সন্ন্যাসী, যদিও এই যে ডকুমেন্টারি ফিল্মে ও স্বীকার করেছিলেন সত্য কথাটা। দেখা যাচ্ছে মুখার্জি কমিশনের যে রিপোর্ট এয়ার ক্র্যাশ হয়নি, সেটা ভারত সরকার প্রত্যাখ্যান করলো, এমনকি লোকসভায় আলোচনা করার স্কোপ পর্যন্ত দিল না। আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী কিংবা বামপন্থী সুজন চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় কেউই বক্তব্য রাখতে পারেনি, শুধু তখন সোমনাথ চট্টোপাধ্যায় স্পিকার ছিলেন, আর এটা যিনি এগোতে দেওয়া হয়নি। ভাবা যায় এটা যদি গুজরাট মানে গান্ধীজি নিয়ে হতো বা অন্য কাউকে নিয়ে হতো, তাহলে লোকসভায় জিনিসটা হতে পারতো। বাংলার প্রতিবাদ কোথায়? আমরা সবাই গান্ধী মূর্তির তলায় গিয়ে প্রতিবাদ জানাই, সব পক্ষই, ডান পক্ষ বাম পক্ষ। আর লাস্ট প্রশ্নটা তুমি কি করেছিলে ঋষিকেশ? আরেকটা প্রশ্ন আমি 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 জানতে চাইছিলাম যে এই যে গোপনীয়তার কারণটা কি, এবং বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার, তারাও তো কয়েকটি ফাইল প্রকাশ করে চেপে গেল। এটার কারণ হিসেবে আমার যেটা মনে হয় সেটা আমি বলবো নিঃসন্দেহে, যে একটা বিষয় যে এই বর্তমান কেন্দ্রের সরকার বারবার কথায় কথায় বিভিন্ন প্রসঙ্গ উঠলেই তারা বলেন নেহেরু জামানায় ফিরে যান। তাহলে কি তাদের এই যে সো কল কোট আনকোট নেতাজি প্রেম পুরোটাই মানে নেহেরুকে, জওহরলাল নেহেরুকে এবং কংগ্রেসকে যতটুকু চাপে রাখা যায় নেতাজির যে যে প্রসঙ্গগুলো প্রকাশ করলে, সেটাই কি একমাত্র চেষ্টা? রাজনীতির বাইরে কি শুধু ওইটুকুনি? হ্যাঁ, রাজনীতির বাইরে ঋষিকেশ কেউ বেরোতে পারছেন না, কারণ জওহরলাল নেহরু নিশ্চয়ই অপরাধ করেছেন, তার দোসর ছিলেন বল্লভভাই প্যাটেল। সেই সমস্ত ইতিহাস বেরিয়ে আসতে পারে বলেই আমার যেটা ব্যক্তিগত ভাবে মনে হয় বর্তমান সরকার এগোতে চাইছেন না, বা ইন্টারন্যাশনাল প্রেশার তো থাকেই, আমরা ব্রিটিশ কমনওয়েলথের মেম্বার। যদি দেখা যাচ্ছে একজন ওয়ার ক্রিমিনাল তিনি ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছেন, থাকছেন, ভারত সরকার জানছে, সেক্ষেত্রে রাজনৈতিক ভূমিকম্প অনিবার্য। এবং এক্ষেত্রে আরো অনেক প্রশ্ন ওঠে, আলোচনা দীর্ঘ হয়ে যাবে। যদি কখনো অবকাশ হয় তোমার সঙ্গে এই নিয়ে নিশ্চয়ই বলবো যে গান্ধী হত্যাটাও কিন্তু খুব একটা সাধারণ ব্যাপার ছিল না, এবং গান্ধীজি কিন্তু সারাটা মানে তার মৃত্যুর আগে সম্পূর্ণ বদলে গেছিলেন, সুভাষময় হয়ে গেছিলেন। এবং 23শে জানুয়ারি 1948 সালে তিনি বলেছিলেন সুভাষের লাশ আনলে বিশ্বাস করব না সুভাষ বিমান দুর্ঘটনায় মারা গেছে। সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিলেন বাপুজি এটা কেন বলছেন, উনি বলেছিলেন অন্তরাত্মা, এবং এটা বারবার বলেছেন। এবং কোনো কম্পালশন ছিল কি? আর যদি 1-2 মাস বেঁচে থাকতেন গান্ধীজি, অনেক সত্য কি বলে দিতেন? এমন সম্ভাবনা কিন্তু আছে, কারণ ওনার কিন্তু 32 মিনিট উনি রাজপথে গুলিবিদ্ধ হওয়ার পরে পড়েছিলেন, নেহেরুকে খবর দেওয়া হয়েছিল, মানে অন রেকর্ড। পরের দিনের সম্পাদকীয় আমরা দেখতে পাচ্ছি, আনন্দবাজারের সম্পাদকীয় বর্ণনা অনুযায়ী দেখতে পাচ্ছি যে জাতির জনক নেতাজি যাকে বলেছিলেন তার 32 মিনিট পড়ে রয়েছে, সাধারণ চিকিৎসাটুকু হলো না। মৃত্যুর খবর নিশ্চিত করার পরে মাউন্ট ব্যাটেনকে নেহেরু গেছিলেন দেখতে বিড়লা ভবনে। এগুলো তো উঠে আসা উচিত। কেন পোস্টমর্টেম হলো না? কটা গুলি লেগেছিল? কেন তাকে সরিয়ে দেওয়ার কম্পালশন ছিল? বারবার তিনি বলেছেন সুভাষ বেঁচে আছেন। কোন কি চিঠি কমিউনিকেশন হয়েছিল রাশিয়া থেকে? যদি নেহেরু যদি কমিউনিকেশন হয়ে থাকে, ফাইলে আমরা যেমন দেখতে পাচ্ছি, গান্ধীজির সঙ্গে হয়েছিল কি? এই সত্যগুলো প্রকাশ্যে এলে কিন্তু রাজনৈতিক ভূমিকম্প সেই সময় অনিবার্য ছিল। এবং এখনো যে গুমনাই বাবা বা ভগবানজি তিনি বেরোননি, তিনি বলেছিলেন যে রক্তগঙ্গা বয়ে যাবে, আমি বেরোলে কোনো হবে না, মঙ্গল হবে না ওই মুহূর্তে। এটা তো ঘটনা।
যখন চারদিক থেকে বিভিন্ন রকম স্ট্রুপিং চলছে, তিনি তখন ওখান থেকে বেরিয়ে যান এবং রামভবন থেকে, এবং 16ই সেপ্টেম্বর রাত্রে বেরিয়ে গেছিলেন। এবং যে বাড়ির যিনি ভাড়াটা মেটাতেন, ডাক্তার আর.পি. মিশ্র ডাক্তার, এবং তাকে বলে গেছিলেন, এবং আরো যারা ছিলেন সহচর, মানে যারা যেতেন তাদেরকে বলেছেন, আমি না ডাক্তার তোমরা কেউ আসবে না, এবং বেরিয়ে যায়। এবং দুদিন পরে 18ই সেপ্টেম্বর গুপ্তার ঘাটে সেই অযোধ্যায় তাকে পোড়ানো হয়েছে, কোট আনকোট বলা হচ্ছে। কোনো ছবি নেই, কোনো প্রমাণপত্র নেই, কিচ্ছু নেই। পরবর্তীকালে আর.পি. মিশ্র বলে চলে গেছেন, ওনাকে পোড়ানো হয়নি। এই যে লুকোছাপা, এবং একটা শ্রেণীর কোনো কোনো লেখক, চর্চাকারী, গবেষক ইত্যাদিতে বলানো হচ্ছে গুপ্তার ঘাটে পোড়ানো হয়েছে, সিনেমা থিয়েটারে দেখানো হচ্ছে, টিভি চ্যানেলে বলা হচ্ছে যে ওই গুপ্তার ঘাটেই দেহ রেখেছেন, রামচন্দ্র শরীর সমাধি হয়েছে। ইতিহাসের ভিত্তিটা তো খোঁজা দরকার, সেগুলো কিন্তু হচ্ছে না। এবং ভগবানজি নিজে বলছেন, গুমনামি বাবা, বিয়েটা মিথ্যা, শিশির গাড়ি চালিয়ে নিয়ে যায়নি, মিথ্যা। এই কথাগুলোকে কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে তিনি নাকি রাশিয়ান হচ্ছে, তার মাথা খারাপ হয়ে গেছিল ভগবানজির। এই যে ন্যারেটিভ গুলো তৈরি করা হয় আপন মনের মাধুরী মিশিয়ে, ইতিহাস চর্চা না করে, এটা অন্যায়, এটা পাপ। আজকে 23 জানুয়ারি যেটা বলছি ঋষিকেশ, হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তব তো সত্য, নিষ্ঠুর, নির্মোহ। বলতেই হবে, নেতাজির প্রতি যে অবিচার, যে পাপ করা হয়েছে, আজও কিন্তু আমরা তার থেকে বেরিয়ে আসতে পারিনি। আমরা সেই শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছি কম বেশি সবাই। একদমই। আজকের দিনে জয়ন্তবাবু, তাকে তো আমরা স্মরণ করছি, তার স্মরণে রয়েছি, কিন্তু যে বিষয়টা জানতে চাইবো যে এই সময়ে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে কোন বিষয়গুলো, দেখুন নেতাজির কাছ থেকে মোটিভেট হওয়ার, আমাদের তো সত্যি কথা বলতে গেলে এই সময় দাঁড়িয়ে মোটিভেশনের বড় অভাব, সে কারণে এত মোটিভেশনাল স্পিকারও প্রত্যেকদিন নতুন নতুন দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে তাদের বক্তব্য রাখতে, কিন্তু আমাদের হাতের সামনেই রয়েছে বড় মোটিভেশন, কিন্তু আমরা তাকে ভুলেও সেদিকে যেতে চাই না বা যাই না। আপনার কি মনে হয় যে নেতাজির কোন বিষয়গুলো এই সময়ের যুব সমাজকে উদ্বুদ্ধ করতে পারে বা করা উচিত, তাদের কোন বিষয়গুলোকে পড়া উচিত, তাদেরকে চলার পথে পাথেয় করার জন্য কোন কোন বিষয়গুলো রয়েছে নেতাজির কাছ থেকে তারা শিক্ষা নিতে পারে? খুব ভালো প্রশ্ন করেছো ঋষিকেশ, খুব ভালো প্রশ্ন। আমরা যে তরুণের স্বপ্ন দেখি, তার ভারত পথিক দেখি, এই দুটো বই যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন স্টুডেন্টসদের মধ্যে, ছাত্রদের মধ্যে আনতে পারি, প্রত্যেকটা ছত্রে একটা ত্যাগোদ্দীপ্ত জীবন, সমাজের প্রতি, দেশের প্রতি। বিশেষ করে তিনি অকপটে অনেক কথা স্বীকার করেছেন। যুব সমাজের যে সমস্যা, যৌবনের যে সমস্যা সুভাষচন্দ্র বসু যে ফেস করেছেন, সেটা অকপটে লিখেছেন ভারত পথিক, ইন্ডিয়ান পিলগ্রিম, আনফিনিশড অটোবায়োগ্রাফিতে। আমরা ডিসকভারি অফ ইন্ডিয়া পড়ি নেহেরুর, এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গান্ধীজির পড়ানো হয় বিভিন্ন জায়গায়। তার গান্ধীয়ান স্টাডিজ আছে, সুভাষ স্টাডিজ নেই। এবং সুভাষচন্দ্র বসুর যে প্রত্যেকটা প্রেরণাদায়ক কথা, এবং কাজে কর্মে ইমোশন নিয়ে কি চমৎকার কথা বলছেন, ইমোশন কিভাবে কন্ট্রোল করতে হবে, ইমোশনকে কিভাবে পজিটিভিটির দিকে নিয়ে যাওয়া যায়, আবেগকে চমৎকার নিজের জীবন দিয়ে উনি প্রমাণ করেছেন এবং লিখছেন। এই একটা আদর্শ, জীবনের আদর্শ, যে চরিত্র গঠন, উনি বারবার চরিত্রের কথা বলেছেন। আজকে চারিত্রিক আমাদের যে বিভিন্ন কারণে, এখানে অনেক আর্থসামাজিক কারণ আছে, যে আজকে এত চারদিকে সুসাইড হচ্ছে, এই যে আত্মহত্যার ঘটনা ঘটছে, অপরাধ বাড়ছে, হতাশা বাড়ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এখান থেকে বার করে আনতে পারেন। সেদিকটাকে এক্সপ্লোর করা হয়নি। তুমি যে সঠিকভাবেই বলেছো যে হাতের কাছে আমাদের আইকন আছে, আমরা ঘরের জিনিস ফেলে আমরা পরের দরে ভিক্ষা চাই হয়ে গেছে। এবং আমরা বিভিন্ন সময় নানাভাবে চিত্রতারকা, খেলোয়াড় ইত্যাদিকে আইকন হিসেবে তুলে ধরছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে প্রত্যেকটা কাজ, কথা, তার চিঠিগুলো, এবং তিনি পথ দেখাচ্ছেন। আর রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যদি বলি, হরিপুরা কংগ্রেসের যে থেসিস ওনার, কিংবা কাবুল থেসিস, কিংবা ইন্ডিয়ান স্ট্রাগলের যে বক্তব্য, কত প্র্যাকটিক্যাল। এবং তিনি তো প্রমাণ করেছেন, যখন সিইও ছিলেন, মেয়র ছিলেন, কলকাতা পুরসভাটাকে তিনি এক্সপেরিমেন্টালি দেখেছেন। সেই সময় এশিয়ার প্রথম সিভিক জার্নাল যদি বলি, ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট, এইটা হচ্ছে পৃথিবীতে, ভারত এশিয়ার মধ্যে কোথাও ছিল না। উনি ইউরোপ ঘুরে সব জায়গায় দেখেছেন কিভাবে পৌর পরিষেবা দেওয়া যায় সেই সময়কার। এই যে আজকে আমরা মিড ডে মিলের কথা বলি, সেই সময় ফ্রিতে দুধ দেওয়া, খাবার দেওয়া, অনাথ আশ্রম সেবা করা, একটা পরাধীন দেশে মনে রাখতে হবে। এমনকি আমরা যে সিআর এভিনিউ এর তলায় নেবে গামবুট পরে, মাটির তলায় ওই যে জল জমে যাচ্ছে, উনি গামবুট পরে তলায় নেমে গেছেন, যে ইটের সেই পাইপ গুলো ছিল, ইটের পাইপ সেই সময় পুরনো। এগুলো তো ফ্যাক্ট। কেরাম হওয়া দরকার, কেরাম ডাইনামিক হওয়া দরকার একটা কাজ পেলে। একদিকে উনি শিক্ষকতা করছেন, কোথায়? যারা স্কুল পালিয়েছে, বিপ্লবী আন্দোলন করছে, তাদেরকে নিয়ে
ফোরবেস ম্যানসন আমাদের ওয়েলিংটন স্কোয়ারে অধ্যাপনা করছেন এবং সেখানে বলছেন তিনি চেয়ার টেবিল নিজে কাপড় দিয়ে মুছছেন বলে আমাদের কর্মচারীর অভাব আছে, শিক্ষা দিচ্ছেন। একটা মানুষ কত দিকে যেতে পারে, কত কাজ করতে পারে, প্রেরণাদায়ক নয়? আমাদের যুব সমাজ আমাদের কাছে হয়ে গেছে খুব মানে খারাপই লাগে, ওই সিনেমার মতো হয়ে গেছে আর কি। আমরা দেখি ফেসবুকে যে তুচ্ছ কারণে আমরা আত্মহননের পথে যাচ্ছে, তুচ্ছ কারণে বাবা মার পক্ষে আমরা ছেড়ে দিচ্ছি, আপনজনকেও দেশের কথা ভাবা পরের ব্যাপার, স্বজনের সঙ্গেই আমরা জড়িয়ে পড়ছি লেনা দেনা নিয়ে। আর সমাজের প্রতি যে দায়বদ্ধতা, কমিটমেন্ট ইত্যাদি, এই যে শিক্ষাগুলো, মানবিক চেতনা, চরিত্র গঠনের চেতনা, নেতাজির কাছে আমরা ঋণী। আমরা সেই ঋণ কিন্তু আমরা ঠিক তার যে দান সেটা আমরা গ্রহণ করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এবং এক্ষেত্রে ব্যর্থতা যুব সমাজের উপর চাপিয়ে দিয়ে কোনো অন্যায় হবে, যুব সমাজের কোনো দোষ নেই, কারণ তাদেরকে এইভাবেই শেখানো হয়েছে, বোঝানো হয়েছে, পড়ানো হয়েছে, এভাবেই মিথ্যা ভুল পথ দেখানো হয়েছে, আসল পথটা অন্ধকারে মিথ্যাচারে ঢেকে দেওয়া হয়েছে, নেতাজির পথ আটকে দেওয়া হয়েছে, রাজনীতির মোড়কে আচ্ছাদিত করা হয়েছে। এটা আমাদের মানে সে কবি রবি ঠাকুরের কথাই বলতে হয় যে আমার এ তোমার পাপ, বিধাতার পক্ষে এই তাপ। আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি ঋষিকেশ, কিছু মনে করো না, নেতাজির জন্মদিন বল। না, এটাই তো জয়ন্তবাবু, এটাই তো নেতাজি তো আমাদের কাছে ইমোশন বটেই, এবং ইমোশনটাকেই তো আমাদের কোথাও গিয়ে তার যে তাকে তাকে জানতে, তাকে পড়তে বাধ্য করে, বা তাকে জানবার ইচ্ছা জাগায়। এই যে নেতাজির প্রতি আমাদের ইমোশন এখনো রয়েছে কিছু সংখ্যক মানুষের মধ্যে, আমি বলছি না যে সবার মধ্যে রয়েছে, কারণ নেতাজি নিয়ে সত্যি জানার আগ্রহ রয়েছে অনেকেরই, হয়তো তারা হাতের সামনে পান না অনেক কিছু, আবার অনেকে দেখা যায় যে তারা তাকে ভুলে থাকতে পারলেই বেঁচে যায় আর কি। কিন্তু নেতাজির মতন মানুষকে ভুলে থাকার মতন নন, তাকে স্মরণ করতে হয়, তাকে চলার পথে পাথেয় করতে হয়, তাহলে বোধহয় অনেক সমস্যারও সমাধান হয়ে যাবে, শুধুমাত্র কিছু তথ্য জানা নয়। আমি সেটাই জানতে চাইছিলাম, কারণ এটা বোধহয় আজকের দিনে দাঁড়িয়ে অনেক বড় প্রশ্ন, যে যুব সমাজ কিভাবে নেতাজির সঙ্গে রিলেট করতে পারে, কেন করতে পারছে না, সেটা বিষয়। আমি একদম শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, এটা প্রশ্ন নয়, একেবারে ওপেন, যে আপনাকে যদি বলতে বলা হয় যে এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কোন কোন বিষয়গুলো, কারণ সাধারণ মানুষ সত্যিই এত রাজনীতির প্যাচাকলে পড়তে চান না, যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কি প্রকাশ করলো কি প্রকাশ করলো না, হ্যাঁ, নেতাজি পরিবারের কোন সদস্য কোন দলে যোগ দিল, এসবের মধ্যে থাকতে চান না। কিন্তু যেটা সাধারণ মানুষের জানার দরকার, তাদের অধিকার, এবং তারা নেতাজিকে নিয়ে কোন কোন বিষয়গুলোর উপরে ফোকাস করলে তাদেরই আখেরে উপকার হবে। হ্যাঁ, প্রথমে একটা অনুরোধ করবো, যারা সাংবাদিকতা জগতে আছে তোমার মতো ইয়াং ছেলেরা, যারা এই আজকে 23 তারিখে সকালবেলা নেতাজিকে নিয়ে অনুষ্ঠান করছো, এই জিনিসটা কিন্তু যুব সমাজের মধ্যে আসুক, বেশি করে আসুক। যারা বিভিন্ন বিষয়ে কন্টেন্ট করা হয় নেতাজির বিভিন্ন দিকগুলো নিয়ে, তরুণ প্রজন্মের যারা সাংবাদিক বন্ধুরা আছেন, তোমরাই পারবে সমাজটাকে চেঞ্জ করতে। খেয়াল করে দেখবে ঋষিকেশ, আজকাল ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু অন্তত 23 জানুয়ারিতে আমরা নেতাজিকে নিয়ে প্রচুর পোস্ট দেখি, যেটা খুব শুভ লক্ষণ। আরেকটা ব্যাপার, যে যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা আছেন, ঠিকই তো, তারা মিথ্যাচারে দুর্বিপাকে পাক খান, তারা নেতাজির ওপর জীবনী কিছু না, তরুণের স্বপ্ন ভারত প্রতীক তুলে দিন না এই 9-10-এ পড়া ছাত্রদের হাতে। আমার তো মানে ভারত প্রতীক মানে অত্যন্ত মানে একটু ব্যক্তিগত কথা হয়ে যাচ্ছে, তুমি বলে দিলে। যখন আমি স্কুলের ছাত্র ছিলাম, টেস্টের আগে একটি বছর লাইব্রেরি থেকে বইটা নিয়ে আটকে রেখেছিলাম, ভারত প্রতীক বইটা সমানে পড়েছি। আমাদের লাইব্রেরি স্যার যিনি ছিলেন বলে, জয়ন্ত তোমার অনেক ফাইন হয়ে গেছে। আমি ঠিক আছে, তুই কি করছিলে বইটা আটকে রেখে? না স্যার পড়ছিলাম। উনি আমাকে ধরেছিলেন, ধরলে পারবে কোথায় কি? হ্যাঁ স্যার ধরুন। আমি বলে দিয়েছিলাম উনি বিবেকানন্দ স্যার কি বলছেন, তোমার সব ফাইন মুকুব হয়ে গেল। এই যে ব্যাপারটা, এটা কিন্তু যে টাচ, ওই সময় বয়সটা অনেক অনেক কিছু মাথায় নিতে পারে। 8-9 এই সময় যদি আমরা কিছু না, নেতাজি নিজের লেখা পড়ুক, নিজের চিঠি, অন্য কারুর বই কারুর ঘাটাঘাটি ওই দুর্বিপাকে যাওয়ার দরকার নেই। অনেক কিছু স্রেফ নেতাজির লেখা, নিজের লেখা, নিজের আত্মজীবন নেতাজির, তত মনের স্বপ্ন দিলে আমার মনে হয় একটা ধীরে হলো একটা নেতাজির প্রতি বাংলাতে একটা পরিবর্তন আসবে, এবং সেই ঢেউটা নিশ্চয়ই সর্বভারতীয় ক্ষেত্রে ক্রমে ক্রমে ছড়িয়ে যাবে, এবং রাজনীতির মানুষজন যারা আছেন তারাও নতুন করে ভাববেন তারা কোনো ভুল পথে চলছেন না ঠিক পথে চলছেন। এটাই বিনম্র নিবেদন আজকের 23 জানুয়ারিতে দাঁড়িয়ে। ঋষিকেশ। একদমই জয়ন্তবাবু, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনার একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে, গোটা দিনই আপনি বলা যেতে পারে সাধারণ মানুষ এবং তাদের মধ্যে নেতাজি
কে আরো বেশি করে জাগ্রত করার চেষ্টা করবেন। আমি হয়তো কিছুটা একদম একদম পয়েন্ট পার্সেন্টও পারলাম কিনা জানি না। আমার এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষ যদি একজনও যদি কোথাও গিয়ে নেতাজির কাছ থেকে অনুপ্রেরণা পেতে পারে, সেটাই বোধহয় অনেক বেশি সাফল্য হবে আমাদের কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। সময় দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। এবং এটাও ঘটনা যে আমার অনেক জায়গা, প্রচুর জায়গায়, সব জায়গায় যেতে পারবো না হয়তো, আমি অডিও ক্লিপিং দেওয়ার চেষ্টা করি বা করি, কিন্তু এই যে এই নিরন্তর প্রয়াসটা যুব সমাজ করছে, এবং তোমাকে বলবো ঋষিকেশ, ঠিক জায়গাটা ধরেছ, প্রশ্নগুলো যথার্থ, প্রাসঙ্গিক, এগিয়ে চলো। শুভেচ্ছা রইল। জয় হিন্দ। নমস্কার। জয় হিন্দ।